আমার নাম ফাহাদ হোসেন। গ্রামের আর 10টা সাধারণ ছেলের মতোই আমার জীবনটা চলছিল। পড়াশোনা, আড্ডা আর ভাইয়ের প্রতি অগাধ ভালোবাসা। আমার পৃথিবীটা ছিল খুব ছোট, খুব গোছানো। কিন্তু সেই পৃথিবীতে সাইক্লোনের মতো হানা দিল সে, তানিয়া, আমার ভাবির বোন, আমার বেআইন। শহুরে অহংকার আর কাঠিন্যের আবরণে ঢাকা এক প্রজাপতি। আমাদের সম্পর্কের শুরুটা হয়েছিল খুনসুটি দিয়ে, ঝগড়া দিয়ে। আমি তার চোখে দেখতাম মুগ্ধতা, আর সে আমার চোখে দেখত এক গেঁয়ো ভূতকে। আমরা দুজন ছিলাম দুটো ভিন্ন জগতের বাসিন্দা। কিন্তু ভাগ্য মাঝে মাঝে এমন নিষ্ঠুর খেলা খেলে যা কেউ কল্পনাও করতে পারে না। এক ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের খুনসুটির গল্পটাকে এক মুহূর্তে শোকের গল্পে পরিণত করল। আর সেই শোকের চাদরেই জড়িয়ে গেল আমাদের ভাগ্য। যে মেয়েটা ছিল আমার বেআইন, সেই মেয়েটাকেই আমার বউ হিসেবে গ্রহণ করতে হলো। কিন্তু এই সম্পর্কটা কি আদৌ ভালোবাসার ছিল, নাকি ছিল শুধু করুণা, দায়িত্ব আর প্রতিশ্রুতির এক কাটার মুকুট? সে কি কোনো দিনও পেরেছিল তার দুলাভাইয়ের জায়গায় আমাকে মেনে নিতে? আর আমি কি পেরেছিলাম আমার ভাইয়ের ছায়া থেকে বেরিয়ে তাকে তার প্রাপ্য ভালোবাসাটা দিতে? আমাদের গল্পটা খুব অদ্ভুত। এটা শোক থেকে জন্ম নেওয়া এক ভালোবাসার গল্প। চলুন শুনে আসি কিভাবে আমার ভাবির বোনটা একদিন সত্যি আমার বউ হয়ে উঠেছিল। দুপুর গড়িয়ে বিকেল। মানিকগঞ্জের একটি সবুজে ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছে একটি আধুনিক প্রাইভেট কার। গাড়ির ভেতরে এসি চলো, বাইরে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করার জন্য কাজটা নামানো। পেছনের সিটে বসে আছে তানিয়া। তার চোখে মুখে বিরক্তি আর অস্বস্তির ছাপ। ফোনে তার বান্ধবী রিয়ার সাথে কথা বলছে। আর বলিস না রিয়া, আমি এখন কেমন জাহান্নামে এসে পড়েছি তুই কল্পনাও করতে পারবি না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কোনো রাস্তাঘাট নেই, শপিং মল নেই, কিচ্ছু নেই। আপুরা যে কেন এই পাড়াগায় এসে বিয়ে করলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এনজয় কর, গ্রামের পরিবেশ তো সুন্দর হয়, ফ্রেশ বাতাস, ফ্রেশ খাবার। ফ্রেশ বাতাস না ছাই, গোবরের গন্ধ আসছে না কে? আর দেখ রাস্তাটার কি অবস্থা, বৃষ্টিতে ভিজে পুরো রাস্তা কাদা হয়ে আছে। আমার নতুন কেনা স্টিলেটোগুলোর যে কি অবস্থা হবে আল্লাহই জান। ড্রাইভার আঙ্কেল তো বলেছেন গাড়ি আর সামনে যাবে না, এখান থেকে নাকি হেঁটেই যেতে হবে। হাই হাই, তাহলে তো তোর খবরই আছে। ঠিক আছে, সাবধানে যাস, পৌঁছে আমাকে ভিডিও কল দিস। আমি তো শ্বশুরবাড়ি দেখব। ধ্যাত, আমার শ্বশুরবাড়ি হতে যাবে কেন? ওটা আমার আপুর শ্বশুরবাড়ি। রাখছি আমি। ফোনটা কেটে দিয়ে তানিয়া বিরক্ত মুখে গাড়ি থেকে নামে। ড্রাইভার তার লাগেজটা নামিয়ে দেয়। সামনে সরু একটা মাটির রাস্তা, যা ধরে কিছুটা গেলেই তার বড় বোনের বাড়ি। বাড়ির গেটটা রঙিন কাগজ দিয়ে সাজানো। দূর থেকে শানের সুর ভেসে আসছে। ওফ গড, এই রাস্তায় আমি এই হিল পরে হাঁটবো কিভাবে? আপুটাও না এমন একটা দিনে ফোন দিল, আমি ভালো করে প্রিপারেশনও নিতে পারলাম না। তানিয়া খুব সাবধানে পা টিপে টিপে কাদা বাঁচিয়ে হাঁটার চেষ্টা করছে। তার এক হাতে ছাতা, অন্য হাতে ভ্যানিটি ব্যাগ। হঠাৎ করেই তার 6 ইঞ্চি হিলের এক পা নরম কাদায় প্রায় অর্ধেকটা ঢুকে যায়। শিট, আমার নতুন জুতোটা! উফ, এখন আমি এটা তুলবো কিভাবে? সে ছাতাটাও কোনো মতে বগলে চেপে নিচু হয়ে জুতাটা তোলার চেষ্টা করছে। ঠিক তখনই কোত্থেকে যেন ক্রিং ক্রিং শব্দ করতে করতে একটা পুরনো মডেলের হিরো সাইকেল তার পাশ দিয়ে সাঁকড়ে বেরিয়ে যায়। সাইকেলের চাকাটা পাশের একটা ডোবা থেকে একরাশ কাদা পানি ছিটিয়ে দিয়ে যায়, যা সরাসরি এসে লাগে তানিয়ার দামি সাদা পোশাকের উপর। হোয়াট দ্য, আমার ড্রেসটা! সাইকেলটা কিছুটা সামনে গিয়ে ব্রেক কষে দাঁড়ায়। আরোহী ফাহাদ সাইকেল থেকে নেমে পেছনে ফিরে। তার পরনে লুঙ্গি আর একটা সাধারণ টি শার্ট, মুখে অমায়িক কিন্তু দুষ্টামি ভরা হাসি। ওরে কি হইল গো বইন, চিল্লাইতেছ কে? ভুট্টুত দেখলে নাকি?
এই যে হ্যালো মিস্টার, আপনার কি চোখে সমস্যা আছে নাকি মাথায়? সাইকেল চালানো শিখেছেন নাকি গরুর গাড়ি চালানো শিখেছেন? আমার ড্রেসটার কি হাল করেছেন দেখেছেন? ফাদ কাছে এসে নিরীহ মুখ করেই বলে, ইস, সত্যই তো, আপনার চাঁদের মতো শরীরে তো দেহি কাদার দাগ লাইগা গেছে। কেমনে যে কি হইল বুঝবারই পারলাম না। টয় একদিক দিয়া ভালোই হইছে। ভালো হয়েছে মানে কি? আপনি আমার এত বড় একটা ক্ষতি করে বলছেন ভালো হয়েছে? অবশ্যই ভালো হইছে। আপনার সাদা জামায় কাদার সিটা পইরা কি সুন্দর একখান অ্যাবস্ট্রাক্ট আর্ট ওইয়া গেছে। ঢাকার মডার্ন মাইয়ারা তো হুনছি এরাম মার্ক পেন্টিং করা জামা হাজার হাজার টাকা দিয়া কেনে। আপনারটা তো একেবারে অরিজিনাল ওইল। আপনি আপনি আমার সাথে ফাজলামি করছেন? আপনি জানেন আমি কে? আমি ওই বাড়ির নতুন বউ, সুমির ছোট বোন। আমার সাথে লাগতে আসার আগে 10 বার ভাবা উচিত ছিল আপনার। ওরে আল্লাহ, কি হুনাইলেন বইন। আপনি চাইলে আমার বেআইন, আমার ভাবির বইন। সি সি সি, কি একটা কাম কইরে ফেলাইলাম। নিজের বেআইনের শরীরেই কাদা লাগাইয়া দিলাম। আমারে আপনি জুতাইয়া পিডান বইন, আমি কিচ্ছু কমু না। ফাদ এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে যে তানিয়ার রাগটা মুহূর্তেই কমে গিয়ে হাসি পেতে থাকে, কিন্তু সে তার অহংকারী ভাবটা একটু ধরে রাখে। থাক, আর নাটক করতে হবে না। এখন আমার এই জুতোটা কাদা থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন, নাকি আমি এখানেই দাঁড়িয়ে থাকবো? আরে এইটা একটা কথা কইলেন? আপনার জুতা আর আপনি দুইটাই তো আমার জিম্মায়, আপনি খালি হুকুম করবেন। ফাদ কোনো দ্বিধা না করে নিচে হয়ে কাদার মধ্যে হাত ঢুকিয়ে তানিয়ার জুতোটা বের করে আনে। তারপর পাশের ডোবা থেকে পানি দিয়ে জুতোটা ধুয়ে নিজের গামছা দিয়ে মুছে তানিয়ার সামনে ধরে। নেন বেআইন, আপনার জুতা একেবারে নতুনের লাহান চকচক করতেছে। ধন্যবাদ, কিন্তু আমার এই ড্রেসটার কি হবে? এটা তো আর ধোয়া যাবে না। আরে ড্রেসের লাইগা ভাবনের কাম নাই, চলেন বাড়ির ভিতরে চলেন। আমার ভাবির কাছে এর চেয়েও সুন্দর সুন্দর চাঁদের পোশাক আছে। আপনার লাইগা একটা না একটা তো ওই বই। ফাদ তার সাইকেলটা ধরে রেখে তানিয়ার হাত থেকে লাগেজটা নিয়ে নেয়। আপনি আমার লগে লগে আয়েন, সাবধানে পা ফালাইয়েন। আবার কাদার মধ্যে পইরা গেলে আমার কিন্তু আপনারে কোলে তুইলা নিতে হইব। আর হেই সুযোগ আমি আপনারে দিমু না। আপনি আসলেই একটা জাতা। তাদের এই টকঝাল মিষ্টি কথোপকথন আর খুনসুটির মধ্য দিয়ে গ্রামের মেঠো পথে তাদের সম্পর্কের সূচনা হয়। তানিয়া, যে কিনা শহর থেকে একরাশ বিরক্তি নিয়ে এসেছিল, সে ফাহাদের এই সহজ সরল রসিক এবং একই সাথে যত্নশীল আচরণে নিজের অজান্তেই মুগ্ধ হতে শুরু করে। আর ফাহাদ, সে তো প্রথম দেখাতেই তার ভাবির এই সুন্দরী, চঞ্চল আর ঢাকাইয়া শান দেখানো বেয়ানটির প্রেমে পড়ে গেছে। শুনেন বেআইন সাহিবা, আমার নামটা তো জিগাইলেন না। আমি হইলাম গিয়া ফাহাদ, রাহাত ভাইয়ের ছোট ভাই, মানে সম্পর্কে আপনার বেআই। তয় আপনি আমারে দুলাভাই ডাকলেও আমি কিন্তু মাইন্ড করবো না। আপনি আসলেই একটা জাতা। দুলাভাই ডাকতে হবে না, বিয়ের সম্পর্কটাই যথেষ্ট জটিল। এর মধ্যে আবার নতুন কোনো সম্পর্ক যোগ করার ইচ্ছে আমার নেই। জটিল কেন কইলেন বেআইন? এইটা তো দুনিয়ার সব থাইক্কা সোজা সম্পর্ক। আপনার বইন আমার ভাবি, সেই হিসাবে আপনি আমারও বইনের মতো। আবার আপনার দুলাভাই আমার ভাই, সেই হিসাবে আমি আপনার ভাইয়ের মতো। দেখছেন কি সুন্দর মিল। শুধু আপনি ভাই ডাকার আগে একটা দুলা লাগাইলেই কেল্লা ফতে। একদম না, আমার একটাই দুলাভাই, রাহাত ভাইয়া। আপনি হচ্ছেন আমার বিয়াই, ব্যাস। আর আপনার নামটা তো বেশ সুন্দর, ফাহাদ, কিন্তু আপনার মাথার সাথে তো নামটা একদমই যায় না। কেন বেআইন, আমার কথায় আবার কি হইল? আমি তো খাঁটি মানিকগঞ্জিয়া ভাষায় কথা কই, এর মধ্যে তো কোনো ভেজাল নাই। ভেজাল নেই, কিন্তু কোনো ক্লাসও নেই। আপনি কইলেন আইলো, এসব কি ধরনের ভাষা? আপনি কি পড়াশোনা করেননি? আপনার ভাই রাহাত ভাইয়া, উনি তো কত সুন্দর করে কথা বলেন। তানিয়ার এই সরাসরি আক্রমণে ফাহাদের মুখের হাসিটা মুহূর্তের জন্য মিলিয়ে যায়। সে একটু গম্ভীর হয়ে যায়। পড়াশোনা করেছি বেআইন সাহেবা, ঢাকা ইউনিভার্সিটির থেকেই মার্কেটিংয়ে অনার্স শেষ করেছি গত বছর। আর রাহাত ভাইয়া শহরে বড় হয়েছেন, তাই তার ভাষাটা শহুরে। আমি গ্রামে বড় হয়েছি, তাই
আমার ভাষায় গ্রামের মাটির গন্ধ লেগে আছে। এটাকে যদি আপনার ক্লাসলেস মনে হয় তাহলে আমার কিছু করার নেই। ফাহাদের এই আংশিক পরিবর্তন, তার ভাষার পরিবর্তন, তার কণ্ঠের গাম্ভীর্য তানিয়াকে পুরোপুরি চমকে দেয়। সে ভাবেওনি লুঙ্গি পরা গ্রামীণ ভাষার কথা বলা এই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতে পারে। ও, আই এম সরি। আমি আসলে ওভাবে বলতে চাইনি। আমি তো জানতাম না যে আপনি। কি জানতেন না যে গ্রামের ছেলেরাও ভার্সিটিতে চান্স পায়? নাকি এটা জানতেন না যে এটা জানতেন না যে লুঙ্গি পরা ছেলেরাও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে? আপনি গো ঢাকাইয়া মাইয়া গো, এইটাই সমস্যা। মাইন্সের পোশাক দেখাই তার ক্লাস ঠিক কইরা ফেলান। দেখুন, আমি কিন্তু আবার সরি বলেছি। আর আমি মোটেও তেমন মেয়ে নয়। আমি তানিয়া, সুমিয়াপুর বোন। আর আমিও ঢাকা ইউনিভার্সিটিতেই পড়ি। কি কইলেন? আপনিও সেই ভার্সিটির ছাত্রী? তালি তো আপনি আমার জুনিয়র বোনও। ওরে আল্লাহ, আমি তো না যাই না কত বড় বেয়াদবি কইরা ফেলাইলাম। আমারে আপনি মাফ কইরা দেন। ফাহাদ এমনভাবে নাটকীয় ভঙ্গিতে হাত জোর করে যে তানিয়া আর হাসি চেপে রাখতে পারে না। হয়েছে, আর নাটক করতে হবে না, বোন ডাকতে হবে না। বিয়ান সম্পর্কটাই ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে শুদ্ধ ভাষায় কথা বলবেন প্লিজ। আপনার ওই মানিকগঞ্জের ভাষা আমার মাথায় ঢোকে না। কেন বেন সাহেবা, আমার গ্রামীণ ভাষাটা কি খুব বেশি খারাপ লাগে আপনার? অনেকেই তো বলে এই ভাষার মধ্যে এক ধরনের সরলতা আছে, মায়া আছে। থাকতে পারে, কিন্তু আমার সাথে কথা বলার সময় আপনি রাফ অ্যান্ড টাফ ভাষাটাই ব্যবহার করবেন, মানে শুদ্ধ ভাষা। পারবেন না? যদি না পারি তাহলে আমি আপনার সাথে কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আপনার সাথে কথা বলার জন্য যদি আমাকে অক্সফোর্ডের ইংলিশও শিখতে হয় আমি তাও শিখব। এখন তো হলো, চলুন, বাড়ি এসে গেছে। তারা কথা বলতে বলতে বাড়ির গেটের সামনে এসে পৌঁছায়। বাড়ির ভেতর থেকে ভেসে আসা গান বাজনা আর মানুষের কোলাহলে পরিবেশটা উৎসব মুখর। তো বেআইন সাহেবা, আমাদের গ্রামে আপনাকে স্বাগতম। আশা করি আপনার চিনির শরীর আমাদের এই মাটির বাড়ির সাথে মানিয়ে নিতে পারবে। আবার সরি, অভ্যাস তো, যেতে একটু সময় লাগবে। চলুন ভেতরে চলুন, ভাবি তো আপনাকে দেখে খুব খুশি হবে। ফাহাদ আগে আগে হেঁটে যায় আর তানিয়া তার পিছু পিছু যায়। তার মনের ভেতরটা এখন আর বিরক্ত নয়, বরং এক অদ্ভুত কৌতূহলে ভরা। এই ছেলেটা ফাহাদ, সে আসলেই এক রহস্য। কখনো সে একদম গেয় রসিক একটা ছেলে, আবার পরক্ষণেই সে একজন শিক্ষিত, বুদ্ধিদীপ্ত এবং পরিণত যুবক। আমার কাছে এই গ্রাম সফরটা যতটা বোরিং ভেবেছিলাম ততটাও হয়তো হবে না। তানিয়া এবং ফাহাদের মধ্যে এক অদ্ভুত টকঝাল মিষ্টির সম্পর্কের সূচনা হয়েছে। তানিয়া ফাহাদের দ্বৈত পরিচয়ে মুগ্ধ ও কৌতূহলী, আর ফাহাদ তার শহুরে বেআইনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। দিনের বেলায় আনুষ্ঠানিকতা শেষে এখন সন্ধ্যা রাতের আয়োজনের পালা। বিশাল উঠোনের একপাশে একটি ছোট স্টেজ বানানো হয়েছে। সেখানে ফাহাদের বড় ভাই রাত ও তার নতুন বউ সুমি বসে আছে। তাদের বিয়েটা 1 মাস আগে ঢাকাতে হলো আজ গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের জন্য এক জমকালো বিবাহের সংবর্ধনা এবং বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উঠোনের মাঝখানে রঙিন চাদর বিছানো, যেখানে বাড়ির মহিলারা এবং তরুণীরা গোল হয়ে বসেছে। চারপাশে মৃদু আলো ছড়াচ্ছে রঙিন মরিচা বাতি। একপাশে সাউন্ড সিস্টেম রাখা, যেখান থেকে গ্রামের বিয়ের ঐতিহ্যবাহী গীত ভেসে আসছে। তানিয়ার বড় বোন সুমি বলে, তানিয়া, কি রে, তুই ওখানে দেয়ালের সাথে হেলান দিয়ে ভূতের মতো দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়, আমাদের সাথে বস। তোমাদের সাথে বসে আর কি করবো আপু? তোমরা তো মূর্তির মতো স্টেজে বসে আছো, আর এই অনুষ্ঠানটা একদম বোরিং। সেই দুপুর থেকে তো খাওয়া দাওয়া আর মানুষের সাথে পরিচিত হওয়া ছাড়া কিচ্ছু হচ্ছে না। এখন আবার এই গান শুরু হয়েছে, বরের বাড়ির লোকেরা ভালো, কনের বাড়ির লোকেরা ভালো। এই এক গানে তো 1 ঘন্টা ধরে শুনছি। ফাহাদের ভাই রাহাত বলে, আরে এটাই তো গ্রামের অনুষ্ঠানের নিয়ম তানিয়া, এটাকে গির্জার আসর বলে।
এখানে বর কনের গুণগান গেয়েই তো সময় পার করতে হয়। তুমি শহরের মেয়ে, তুমি এসবের মজা বুঝবে না। একদমই বুঝি না, আর বুঝতেও চাই না। আজকের অনুষ্ঠানটা তো মূলত তোমাদের দুজনকে সেলিব্রেট করার জন্য, তাই না? তাহলে সেলিব্রেশনটা তো একটু আনন্দ ফুর্তির সাথেই হওয়া উচিত। ওয়েট, আমি আসছি। এই বোরিং অনুষ্ঠানের মোড আমি চেঞ্জ করছি। তানিয়া আর কথা না বাড়িয়ে সোজা সাউন্ড সিস্টেমের কাছে যায়। সেখানে ফাহাদের একটা চাচাতো ভাই ক্যাসেট প্লেয়ারে গান বাজাচ্ছিল। এক্সকিউজ মি, এটা একটু আমাকে দেওয়া যাবে? আমি একটা গান বাজাতে চাই। কিন্তু চাষি তো আমারে খালি বিয়ের গীতই বাজাইতে কইছে। আরে চাচিকে আমি ম্যানেজ করে নেব। তাছাড়া আজ তো রাহাত ভাইয়া আর সুমিয়াপুর রিসেপশন। আজকের দিনে তো একটু ডান্স গান হতেই পারে, তাই না? শুধু শুধু তানিয়া জোর করে ছেলেটার হাত থেকে ব্লুটুথ স্পিকারটা নিয়ে নিল। তার কাছে থাকা একটা অন্য ব্লুটুথ সাউন্ড সিস্টেমের সাথে কানেক্ট করে। মুহূর্তেই গ্রামের বিয়ের গীতের শান্ত সুরটা বন্ধ হয়ে গিয়ে উচ্চস্বরে হাল ফ্যাশনের কোনো হিন্দি আইটেম সং বাজতে শুরু করে। গানের তালে তালে উঠোনের পরিবেশটা মুহূর্তেই বদলে যায়। তানিয়ার সাথে শহর থেকে আসা তার দুই বান্ধবী যারা একটু আগে এসে পৌঁছেছে, তারা গানের সাথে নাচতে শুরু করে। উঠোনে বসে থাকা তরুণী মেয়েরাও তাদের সাথে যোগ দেয়, কিন্তু মুরব্বীদের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ফাহাদের মা বলেন, এসব কি ধরনের গান বাজনা শুরু হলো? বিয়ের বাড়িতে কি এসব ধুমধারাক্কা গান বাজে নাকি? বাড়ির বউয়ের বোন হয়ে ও সব কি করছে? ফাহাদ চেয়ার থেকে বসে দূর থেকে দৃশ্যটা দেখছিল আর হাসছিল। আহ, ঢাকাইয়া বেআইন, আমার বাড়িতে আইসাই তো দেখি বলিউড অ্যাওয়ার্ড নাইট শুরু কইরা দিছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। ফাহাদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে সাউন্ড সিস্টেমের দিকে এগিয়ে যায়। তানিয়া নাচতে নাচতে ফাহাদকে দেখে বলে, তুমি শুধু আমাকে দাও। কি ব্যাপার বিআই সাহেব, আপনিও নাচবেন নাকি? আসুন আসুন, লজ্জা পাওয়ার কিছু নেই। আজ আপনার ভাই ভাবির রিসেপশন, একটু তো সেলিব্রেট করতেই হয়। ফাহাদ তানিয়ার দিকে না তাকিয়ে সরাসরি তার চাচাতো ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কি রে আজমল, তোরে না কইছিলাম শাহ আব্দুল করিমের গানটা ছাড়তে? তুই এই নাগিন ডান্স কোত্থেকে আনলি? বেআইন সাহেবা, আপনার এই গানটা কি একটু বন্ধ করা যায়? আমাদের মুরব্বীরা খুব বিরক্ত হচ্ছেন। এটা একটা পারিবারিক অনুষ্ঠান, কোনো ডিস্কো পার্টি নয়। বিরক্ত হচ্ছেন? আমার তো মনে হচ্ছে সবাই খুব এনজয় করছে। দেখুন, আপনার চাচাতো মামাতো বোনেরাও তো আমার সাথে নাচছে। আপনি বরং এক কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকুন, যদি আপনার পছন্দ না হয়। দেখুন, এটা আপনার ঢাকার কোনো পার্টি নয়, এটা আমাদের গ্রামের বাড়ির অনুষ্ঠান। এখানে আমাদের কিছু নিয়মকানুন আছে, ঐতিহ্য আছে। আপনার সেটাকে সম্মান করা উচিত। ও তাই? তাহলে তো আপনাদেরও আমাদের পছন্দকে সম্মান করা উচিত। আমরা আপনাদের এই বোরিং বিয়ের গীত শুনতে শুনতে ক্লান্ত। আজকের দিনে একটু অন্যরকম কিছু হলে ক্ষতি কি? ক্ষতি আছে, কারণ আপনার এই অন্যরকম গানের কথাগুলোর কোনো অর্থই আমি খুঁজে পাচ্ছি না। এর চেয়ে আমাদের গ্রামের বিয়ের গান, এর মধ্যে অনেক বেশি আবেগ আর শুভকামনা থাকে। প্লিজ, আপনার ওই বিয়ের গান নিয়েই আপনি থাকুন, আমাকে আমার মতো এনজয় করতে দিন। এখন আপনি আসুন তো এখান থেকে। আমি যদি না আসি তাহলে কিন্তু ভালো হবে না। আমি কিন্তু আপনার ভাবির কাছে আপনার নামে কমপ্লেন করব। তাই? আচ্ছা করেন, দেখি ভাবি তার আদরের বোনের কথা শুনে নাকি তার শয়তান দেবরের কথা শুনে। ফাদার কথা না বাড়িয়ে হঠাৎ করে সাউন্ড সিস্টেমের মেন সুইচটা অফ করে দেয়। সাথে সাথেই ধুমধারাক্কা গান বন্ধ হয়ে যায়। উঠোনের সবাই, বিশেষ করে তানিয়ার বান্ধবীরা অবাক হয়, তাদের দিকে তাকায়। হোয়াট? আপনি আপনি গানটা বন্ধ করে দিলেন? আপনার সাহস তো কম না। গান তো বন্ধ হয়নি বেআইন সাহেবা, আসল গান তো এখন শুরু হবে। ফাহাদ তার বন্ধুদের ইশারা করে, তারও খুঞ্জনি হারমোনিয়াম নিয়ে তার পাশে এসে দাঁড়ায়। ফাহাদ নিজে ঢোলের তালে তালে গ্রামের ঐতিহ্যবাহী একটি বিয়ের গীত দরদ দিয়ে গাইতে শুরু করে। লীলাবালি ভর যুবতী সৈগ, কি দিয়া সাজাই তরে। ফাহাদের ভরাট সুরেলা কণ্ঠ আর ঢোলের লাইভলি বাদ্যে উঠোনের পরিবেশটা আবারও বদলে যায়।
এবার আর তানিয়ার শহুরে বন্ধুরা নয়, গ্রামের মহিলারা, চাচি মামিরা গানের তালে তালে নাচতে শুরু করে। পুরো উঠোনটা যেন এক মুহূর্তেই এক টুকরো অথেন্টিক বাংলায় পরিণত হয়। তানিয়া স্তব্ধ হয়ে ফাহাদের দিকে তাকিয়ে থাকে। আমি ফাহাদের এই রূপটা আগে কখনো দেখিনি। লুঙ্গি পরা, রসিকতা করা ছেলেটার ভেতরে যে এত সুন্দর একজন শিল্পী লুকিয়ে আছে তা আভি কল্পনাও করতে পারিনি। ফাহাদের গানের মধ্যে, তার ঢোল বাজানো ছন্দের মধ্যে, তার হাসি মুখের মধ্যে এক অদ্ভুত মাটির কাছাকাছি এক ধরনের আকর্ষণ খুঁজে পাচ্ছি। আমার সব রাগ, সব বিরক্তি যেন গলে গিয়ে মুগ্ধতায় পরিণত হয়। কি রে, হাক করে কি দেখছিস? আমার দেবটা কিন্তু অলরাউন্ডার, তাই না? ও যেমন দুষ্টুমি করতে পারে, তেমনি গান গেয়ে সবার মনও জয় করে নিতে পারে। তানিয়া কোনো উত্তর না দিয়ে শুধু ফাহাদের দিকে তাকিয়ে থাকে আর হাসে। আমি গান গাইতে গাইতে আর চোখে একবার তানিয়ার দিকে তাকালাম। তানিয়ার মুগ্ধ দৃষ্টি আর তার ঠোঁটের কোণের হাসিটা আমার নজর এড়ায়নি। আমি বুঝতে পারলাম আমার শহরে অহংকারী বেআইনটার মনের ভেতরে আমি হয়তো একটুখানি হলেও জায়গা করে নিতে পেরেছি। কিন্তু তার জেদি মনটা এই পরাজয় সহজে মেনে নিতে পারছে না। সে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজছে। গান বাজনার আসর ভেঙে গেছে। বাড়ির ভেতরে এখন রাতের খাবারের আয়োজন চলছে। অতিথিরা খেতে ব্যস্ত। তানিয়া তার বান্ধবীদের সাথে এক কোণায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো ভিড়ের মধ্যে ফাহাদকেই খুঁজছে। সে দেখে ফাহাদ তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে এবং খাবার তদারকি করছে। সে তার পা থেকে নাগরা জুতো জোড়া খুলে বারান্দার এক কোণে রেখেছে। তানিয়ার বান্ধবী রিয়াও এসে গেছে। সে বলে, কি রে, তুই এভাবে গোয়েন্দার মতো কি দেখছিস? তোর এই বিআই মশাইকে দেখছি শিকারটা এখন কোথায় আছে। লোকটা আমাকে সবার সামনে অপমান করেছে, এর সত্য আমাকে তুলতেই হবে। তোরা শুধু আমার সাথে থাক। কি করবি তুই? দেখতে থাক। তানিয়া খুব সাবধানে সবার চোখ এড়িয়ে বারান্দার দিকে যায়। সে এদিক ওদিক তাকিয়ে ফাহাদে খুলে রাখা নাগরা জুতা জোড়া শাড়ি আঁচলে নিয়ে লুকিয়ে ফেলে এবং দ্রুত সেখান থেকে সরে গিয়ে তার বোনের ঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া প্রায় শেষ। ফাহাদ তার বন্ধুদের সাথে বাড়ির বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। চল দোস্তরা, তোদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এই তো, এখানেই তো রাখলাম, কই গেল? ফাহাদ পুরো বারান্দা, সিঁড়ি, নিজ সব জায়গা খুঁজে দেখে, কিন্তু তার জুতো জোড়া কোথাও নেই। ধ্যাত, কাজটা নিশ্চয়ই ওই ঢাকাইয়া শয়তান্নির আমাকে জব্দ করার জন্য আমার জুতো লুকিয়ে রেখেছে। দাঁড়া, আমিও ওকে দেখাচ্ছি মজা। ফাদার দেরি না করে সোজা বাড়ির ভিতরের দিকে যায়। সে জানে তানিয়া এখন কোথায় থাকতে পারে। সে গিয়ে দেখে তানিয়া তার ভাবির সাথে তাদের ঘরে বসে গল্প করছে আর পান খাচ্ছে। তার আইফোনটা বিছানার উপর চার্জে দেওয়া। আরে ফাহাদ, তুই এখানে কি বলবি? না ভাবি, কিছু বলবো না, শুধু আমার জুতো ও জোড়া ফেরত চাইতে এসেছি। তোমার বোন আমার জুতো চুরি করে পালিয়েছে। কি? আমি আমি আপনার জুতো চুরি করেছি? ছি ছি ছি, কী সব মিথ্যা অপবাদ দিচ্ছেন আপনি আমার নামে। আপু দেখো, তোমার দেবর আমাকে কি বলছে। ফাহাদ, এটা কি ধরনের ফাজলামি? তুই তানিয়ার নামে মিথ্যা কথা বলছিস কেন? আমি মিথ্যা বলছি না ভাবি, তুমি ওকে জিজ্ঞেস করো। ওর ওই ইনোসেন্ট চেহারার আড়ালে যে একটা আস্ত জুতাচোর লুকিয়ে আছে সেটা আমি জানি। দেখুন, মুখ সামলে কথা বলুন। আমি কোনো জুতাচোর নয়। আপনার ওই ছেঁড়া পুরানো নোংরা চুরি করার কোনো ইচ্ছেই আমার নেই। ও তাই? আমার জুতো পুরনো, আর তুমি যে সারাদিন তোমার ওই অ্যাপেল ফোনটা নিয়ে ভাব দেখিয়ে বেড়াও, ওটা বুঝি খুব নতুন। দাঁড়াও, তোমার ফোনের চার্জটা একটু ফুল হয়ে নিক, তারপর আমি ওটাকে এমন জায়গায় লুকাবো যে তুমি সারা জীবনেও খুঁজে পাবে না। কথাগুলো বলার সময় ফাদ এমনভাবে চোখের ইশারা করে যেন সে সত্যি ফোনটা নিয়ে নেবে। তানিয়া বুকের ভেতরটা ধক করে ওঠে। সে দ্রুত বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে বলে, আমার ফোনের দিকে নজর দেবেন না বলে দিলাম। এটা নিয়ে কোনো চালাকি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ তো তোমার হবে বেআইন সাহেবা। জুতো ছাড়া আমি বাড়ি থেকে বের হতে পারবো না, আর তুমিও ফেসবুক ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি আমার জুতো ফেরত দেবে নাকি আমি তোমার ফোনটা জব্দ করব? তোরা থামবি?
বাচ্চা ছেলের মতো ঝগড়া করছিস? তানিয়া, তুই যদি সত্যি ওর জুতো নিয়ে থাকিস তাহলে দিয়ে দে। আমি নেইনি তো, বিশ্বাস না হলে খুঁজে দেখো। ঠিক আছে, তাহলে আমিও আমার কাজ শুরু করলাম। ফাদার কথা না পারিয়ে হঠাৎ করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। তানিয়া বুঝতে পারে ফাদ সত্যি সত্যি তার ফোনটা নেওয়ার জন্য তার পিছু নিয়েছে। সেও চোর চোর বলে চিৎকার করে দেয়। ফাহাদের পেছনে দৌড়াতে শুরু করে। পুরো বাড়ি জুড়ে তাদের দৌড়াদৌড়ি আর লুকোচুরি খেলা শুরু হয়ে যায়। ফাদ একবার ছাদে ঘরে লুকায়, তানিয়া তাকে খুঁজতে সেখানে যায়। তানিয়া একবার রান্নাঘরে লুকায়, ফাদ তাকে সেখানে গিয়ে ধরে ফেলে। তাদের এই ছেলে মানসিক কাণ্ড দেখে বাড়ির সবাই হাসতে থাকে। ফাহাদের মা বলেন, দেখো কাণ্ড, ছেলে মেয়ে দুটো যেন এখনো সেই ছোটই রয়ে গেছে। থাক না মা, ওরা মজা করছে। কতদিন পর বাড়িটা এত হাসি খুশিতে ভরে উঠলো। বাড়ির পেছনে আমবাগান। রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। তানিয়া দৌড়াতে দৌড়াতে আমবাগানের দিকে চলে আসে। সে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে হাঁপাতে থাকে। ছেলেটা গেল কোথায়? দৌড়াতে দৌড়াতে তো আমার অবস্থাই খারাপ। উফ, ওর সাথে লাগতে যাওয়াই আমার ভুল হয়েছে। সে এদিক ওদিক তাকাচ্ছে, ঠিক তখনই পেছন থেকে দুটো হাত এসে তার চোখ চেপে ধরে। তানিয়া ভয়ে চিৎকার করতে গিয়েও থেমে যায়, কারণ সে হাতের স্পর্শটা চিনতে পারে। ধরা পড়ে গেছেন বেআইন সাহেবা, এখন বলুন আমার জুতা কোথায়? ছাড়ুন, আমার চোখ ছাড়ুন। এটা কি ধরনের অসভ্যতা? যতক্ষণ না আপনি বলছেন আমি ছাড়বো না। আর যদি বেশি চেঁচামেচি করেন তাহলে কিন্তু আমি এখানের সবাইকে ডেকে বলবো ঢাকার এক সুন্দরী মেয়ে রাতের অন্ধকারে আমাকে একা পেয়ে। শাট আপ। ঠিক আছে বাবা, বলছি। আপনার জুতো আমি ভাবির ঘরের আলমারির উপরে রেখেছি। এখন তো হলো, ছাড়ুন। ফাদ তার চোখ ছেড়ে দেয়। চাঁদের আবচালোয় তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের দুজনের নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। ফাদ তানিয়ার এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে বলে, তুমি আসলেই একটা পাগলি। আর তুমি, তুমি কি? আমি হলাম সেই পাগলির বেয়াই। আমার এই রসিকতায় তানিয়া হেসে ফেলে। তার হাসির শব্দটা রাতের নিস্তব্ধতা ভেঙে ছড়িয়ে পড়ে। এই খুনসুটি, এই দৌড়াদৌড়ির মধ্যে আমি তানিয়ার সেই প্রাণবন্ত চঞ্চল রূপটা দেখে আরও একবার মুগ্ধ হয়ে গেলাম। আর তানিয়াও আমার এই রসিকতা, আমার বুদ্ধিমত্তা আর একই সাথে আমার এই যত্নশীল আচরণের পরিচয় পেয়ে মনে মনে আমার প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতে থাকে। সে বুঝতে পারে এই গ্রামের ছেলেটার মধ্যে এমন কিছু একটা আছে যা তাকে বারবার তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের খুনসুটি আর লুকোচুরির পর ফাদ এবং তানিয়ার মধ্যে এক ধরনের মিষ্টি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তারা দুজনেই একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করছে, যদিও তা এখনও প্রকাশ পায়নি। অনুষ্ঠানের পরের দিন সকালে বিদায়ের প্রস্তুতি চলছে। পরের দিন সকালে ফাহাদের বাড়ির উঠোন পরিবেশটা কিছুটা বিষণ্ণ। অতিথিরা একে একে বিদায় নিচ্ছেন। ফাদ এবং সুমির গাড়িটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারা ঢাকায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ফাদের মা সুমির মাথায় হাত বুলিয়ে কান্না ভেজা চোখে বলেন, মা সাবধানে যাস, আর পৌঁছে একটা ফোন দিস। তোকে ছাড়া বাড়িটা আবার খালি হয়ে যাবে। কাঁদছো কেন আম্মা? আমরা তো আবার আসবো। আর তানিয়া তো এখানে কয়েকদিন আসেই। ও আপনাকে একদমই একা রাখতে দিবে না। হ্যাঁ আন্টি, আমি তো আছি। তাছাড়া আপনার ছোট ছেলেও তো আছে। উনি তো একাই 100, পুরো বাড়ি মাথায় তুলে রাখবে। দেখুন বেআইন সাহেবা, আবার কিন্তু খোঁচা দিচ্ছেন। কাল রাতের কথা কি ভুলে গেছেন? আমবাগানে কে কার কাছে ধরা পড়েছিল? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। তাদের এই মিষ্টি খুনসুটি দেখে সবাই হাসতে থাকে। বিদায়ে বিষণ্ণ পরিবেশটা কিছুটা হালকা হয়। রাহাত ফাহাদের কাঁধে হাত রেখে বলে, কিরে ভাই, মন খারাপ? তুমি চলে যাচ্ছ ভাইয়া, মন তো খারাপ হবেই। আরে মন খারাপের কি আছে, আমি তো আবার আসবো। আর শোনো, সুমি বোনটার একটু খেয়াল রাখিস। বিচারিক গ্রামের কিছুই চিনে না, ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে দেখাস। তোর ওপর কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম। তুমি চিন্তা করো না ভাইয়া, বেআইন সাহেবা এখন আমার জিম্মায়। রাত আর সুমি সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠে। গাড়িটা ধীরে ধীরে দৃষ্টির আড়াল হয়ে যায়, কিন্তু কেউ জানতো না এটা তাদের শেষ বিদায়।
প্রায় 2 ঘন্টা পর ফাহাদের বাড়ির ল্যান্ডলাইনে একটা ফোন আসে। ফাহাদের বাবা ফোনটা ধরেন। ফোনে ওপাশ থেকে ভেসে আসা খবরটা শোনার সাথে সাথেই তার হাত থেকে রিসিভারটা পড়ে যায়। তার মুখটা ভয়ে আতঙ্কে সাদা হয়ে যায়। না, এ হতে পারে না। আমার রাহাত। তার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। খবরটা ছিল বজ্রপাতের মতো। ঢাকা আরিচা মহাসড়কে তাদের গাড়িটা ভয়াবহভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। রাত এবং সুমি দুজনেই মানিকগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই মানিকগঞ্জ সদর হসপিটালের ইমার্জেন্সি বিভাগের বাইরের করিডোরে এক ভয়ঙ্কর হৃদয় বিদারক পরিবেশ। ফাহাদের মা বাবা, তানিয়ার মা বাবা সবে এসে পড়েছে। সকলেই কান্নায় ভেঙে পড়েছেন। ফাহাদ আর তানিয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তাদের দুজনের কানেই যেন এখনও বাজছে গত রাতের হাসাহাসি আর খুনসুটির শব্দ। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে আসেন, তার মুখে গভীর উদ্বেগের ছাপ। দেখুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু দুজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আপনারা আল্লাহকে ডাকুন, আগামী কয়েক ঘন্টা কিছু বলা যাচ্ছে না। ডাক্তারের কথা শুনে তানিয়ার মা সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। ফাহাদের বাবা কান্নায় ভেঙে পড়েন। ফাহাদ দৌড়ে গিয়ে কাছের দরজার সামনে দাঁড়ায়। সে দেখতে পায় তার ভাই, তার আইডল নিতর হয়ে বেডে শুয়ে আছে। আর একটু দূরেই তার ভাবি। কয়েক ঘন্টা পর আইসিইউর ভেতরে রাত এবং সুমিকে পাশাপাশি দুটো বেডে রাখা হয়েছে। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন। তারা শেষবারের মতো পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দিয়েছেন। প্রথমে তাদের বাবা মায়েরা দেখা করেন, তারপর ফাহাদ আর তানিয়াকে ভেতরে যেতে বলা হয়। আইসিইউর ভেতরে পরিবেশটা বরফ শীতল। যান্ত্রিক শব্দের মাঝে দুটো জীবন ধীরে ধীরে নিভে যাচ্ছে। ফাহাদ তার ভাইয়ের বেডের পাশে গিয়ে দাঁড়ায়। রাত চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ফাহাদ রাহাতের হাত ধরে কান্না ভেজা গলায় বলে, ভাইয়া ভাইয়া, আমি ফাহাদ, চোখ খোলো ভাইয়া প্লিজ। অন্যদিকে তানিয়া তার বোনের পাশে গিয়ে কান্নাই ভেঙে পড়ে। আপু, হাপুরে, আমার সাথে কথা বল আপু। তুই না বললে আমি কার সাথে ঝগড়া করব? কে আমাকে শাসন করবে? ওঠ আপু, প্লিজ। হয়তো তাদের ভালোবাসার ডাকি সুমি খুব কষ্ট করে তার চোখটা একবার খোলে। সে ইশারায় তানিয়া এবং ফাহাদকে তার কাছে ডাক দেয়। ফাহাদ আর তানিয়া দুজনে সুমির বেডের কাছে এসে দাঁড়ায়। সুমি তার কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দেয়। সে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। তানিয়া? হ্যাঁ আপু, আমি এখানে তোর পাশেই আছি। সুমি ইশারায় তানিয়ার হাতটা চায়। তানিয়া তার হাতটা সুমির হাতে রাখতেই সুমি সেই হাতটা নিয়ে ফাহাদের হাতের উপর রাখে। আমার বোনটাকে দেখিস, ও খুব পাগলি, ওকে আগলে রাখিস ফাহাদ। কথাগুলো শেষ হতেই তুমির হাতটা নিথর হয়ে যায়। তানিয়া আপু বলে চিৎকার করে তার বুকের উপর কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তেই পাশে বেডে থাকা রাহাতও যেন শেষ শক্তি দিয়ে তার হাতটা নাড়ায়। ফাহাদ দৌড়ে তার কাছে যায়। রাহাত তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কথা বলতে পারছে না, কিন্তু সে তার দৃষ্টি দিয়ে, তার ইশারা দিয়ে ফাহাদকে যেন তার স্ত্রীর শেষ ইচ্ছাটাকে সম্মতি জানিয়ে যায়। তারপর তার মাথাটাও একদিকে ঢলে পড়ে। দুটো মনিটরে একসাথে ভেসে ওঠে একটা সরল রেখা আর একটা একটানা বিপ শব্দ। দুটো জীবন, দুটো স্বপ্ন, দুটো ভালোবাসা, সব কিছু এক মুহূর্তে থেমে যায়। ফাহাদ আর তানিয়া তাদের প্রিয় দুটো নিথর দেহের পাশে দাঁড়িয়ে থাকে। তাদের দুজনের হাত তখনও একে অপরের হাতে ধরা, যা তাদের মৃত ভাই ভাবি শেষ স্পর্শে এক হয়ে গেছে। এই আশঙ্কিক হৃদয় বিদারক ঘটনায় দুটো পরিবারই যেন শোকে পাথর হয়ে যায়। জানাজা ও দাফন সম্পূর্ণ হওয়ার 3 দিন পর ফাহাদের বাড়ির পরিবেশ
এখনও শোকে ভারী। উঠোনের একপাশে সামিয়ানা টাঙ্গানো, সেখানে গ্রামের মুরব্বীরা ও আত্মীয় স্বজনেরা বসে আছেন। বাড়ির ভেতরে চলছে কান্নার রোল। তানিয়া ও তার পরিবার ঢাকা ফিরে যায়নি, তারা এখনও এখানেই আছে। গ্রামের পঞ্চায়েত প্রধান মতিন সাহেব বলেন, আকমল ভাই, যা হওয়ার তো হইয়াই গেছে। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। এখন আর কান্দন কাটন কইরা কি আইব? অহন সামনের কথা ভাবতে হইব। কি ভাববো মতিন ভাই? আমার তো ভাবনের মতো আর কিছুই নাই। আমার বড় ছেলেটাই তো চইলা গেল, আমার দুনিয়াই তো আধার হইয়া গেল। আরেক মুরব্বী করিম চাচা বলেন, ধৈর্য ধরো আকমল, তোমার তো আরেকটা ছেলে আছে ফাহাদ। ওর মুখের দিকে তাকাইয়া হইলেও তো তোমার শক্ত হইতে হইব। কিন্তু আসল চিন্তা তো অহন এই মায়াডারে লইয়া। হা করিম ঠিকই কইছে। সুমি মাটার বইন তানিয়া মাইয়াটা তো এই শোকের লাইগেই এই বাড়িতে আইসা আইটকা বইরা গেল। ওইদিকে হন্তাছে গ্রামের মানুষও নানা কথা কইতাছে। উঠোনের অন্য পাশে যেখানে মহিলারা বসে আছেন সেখানেও চলছে কানাঘুষা। ছি ছি, কি কষে সব? মায়াডার কচি মন শুনলে কষ্ট পাইব না? তাই কথাও তো একেবারে মিছা না। আমাগো গ্রামে তো আগে এমন ঘটনা ঘটে নাই। এই কথাগুলো বাতাসে ভেসে তানিয়ার কানে এসে পৌঁছায়। সে ঘরের ভেতরে একটা জানালার পাশে দাঁড়িয়েছিল। প্রতিটি কথা তার বুকে বিষাক্ত তীরের মতো বিদ্ধে থাকে। সে দৌড়ে তার মায়ের কাছে যায়। তানিয়ার মা সালমা বেগম ফাতেমায়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন। আম্মু চলো, আমরা ঢাকা চলে যাই। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। সবাই সবাই আমাকে নিয়ে কিসব বাজে বাজে কথা বলছে। কিভাবে কান দেবো না আম্মু? ওরা আমাকে অলক্ষী বলছে, বলছে আমার জন্যই নাকি আপু আর দুলা ভাইয়ের। আমি আমি আর সহ্য করতে পারছি না। কে বলেছে আমার মাটাকে অলক্ষী? কার এত বড় সাহস? তুই তো আমার আরেকটা সুমি, তুই এই বাড়ির মেয়ে, তুই কোথাও যাবি না। ঠিক তখনই ফাহাদের বাবা এবং তানিয়ার বাবা জয় সাহেব ঘরে প্রবেশ করেন। তাদের দুজনের মুখেই গম্ভীর এবং চিন্তিত। সালমা, তানিয়াকে নিয়ে একটু ভিতরে যাও তো, তোমাদের সাথে আমাদের কিছু কথা ছিল। মামের চলে যাওয়ার পর ঘরের পরিবেশটা আরো ভারী হয়ে ওঠে। জহির ভাই, আমি খুব লজ্জিত। আমার ছেলের কারণে আজ আপনার মেয়েটার নামেও কথা উঠছে। না ভাই সাহেব, আপনি লজ্জিত হবেন কেন? যা হয়েছে তাতে কোনো কারো হাত ছিল না। কিন্তু আমি এখন আমার মেয়েটার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি। সুমিত যাওয়ার আগে। জয় সাহেব কথাটা শেষ করতে পারেন না, তার গলায় কান্নার বুঝে আসে। আমি জানি ভাই, রাহাত আমাকে ইশারায়, কিন্তু ফাহাদ ও তো এখনো ছাত্র, আর তানিয়া মা ও শহরের মেয়ে। এই সম্পর্কটা কি আদৌ? তারা দুজনেই বুঝতে পারছিলেন তাদের মৃত ছেলেমেয়েরা শেষ মুহূর্তে কি চেয়েছিল, কিন্তু সেই চাওয়াটা পূরণ করা যে কতটা কঠিন সেই বাস্তবতাও তার উপলব্ধি করেছিলেন। এদিকে বাড়ির পেছনে পুকুর ঘাট। ফাদ একা বসে আছে, তার দৃষ্টি পুকুরে স্থির পানির দিকে। তার ভাই আর ভাবির সাথে কাটানো শেষ মুহূর্তগুলো, তাদের হাসিমুখ খুনসুটি সব কিছু তার চোখের সামনে ভাসছে। তানিয়া তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে দাঁড়ায়। এখানে একা একা কি করছো? কিছু না। তোমার তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তাই না? ভাইয়া তোমাকে খুব ভালোবাসতো। ভালোবাসতো না, বাসে। ভাইয়া কোথাও যায়নি, ও আমার সাথেই আছে। আমারও তাই মনে হয়, আপুও আমার সাথেই আছে। আচ্ছা ফাহাদ, বলো। আপু যাওয়ার আগে তোমার হাতে আমার হাতটা কেন রেখেছিল? তানিয়ার এই সরাসরি প্রশ্নে ফাহাদ চমকে তার দিকে তাকায়। আমি জানি না। মিথ্যা কথা। তুমি জানো, আমিও জানি, কিন্তু কিন্তু ওটা কি করে সম্ভব? তুমি আর আমি জানি না তানিয়া, আমি কিচ্ছু জানি না। আমার মাথা কাজ করছে না। আমার শুধু মনে হচ্ছে আমার পৃথিবীটা যেন হঠাৎ করেই থেমে গেছে। ভাইয়াকে ছাড়া আমি কিভাবে বাঁচবো আমি জানি না। আমরা কি একে অপরের বেঁচে থাকার কারণ হতে পারি না ফাহাদ? তানিয়ার এই আবেগঘন ভঙ্গুর প্রশ্নটা ফাহাদের বুকের ভেতরটায় গিয়ে আঘাত করে।
সে কোনো উত্তর দিতে পারে না। তারা দুজনেই চুপ করে বসে থাকে। দুটি শোকাহত দিশাহারা মন যেন একে অপরের মধ্যে আশ্রয় খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু সামাজিক চাপ আর কঠিন বাস্তবতা তাদের পথটাকে আরও জটিল করে তুলেছে। এভাবেই রাহাত ও সুমির মৃত্যুর এক সপ্তাহ কেটে গেছে। শোকের পরিবেশ কিছুটা স্তিমিত হলেও দুটি পরিবারের ভবিষ্যৎ এবং তানিয়ার নামে ছড়ানো গুজব নিয়ে উদ্বেগ বাড়ছে। ফাদ ও তানিয়া দুজনেই এক গভীর মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। ফাদের বাড়ির উঠোনে আবার সামিয়ানা টাঙ্গানো হয়েছে, তবে এবার কোনো উৎসবের জন্য নয়, একটি গভীর আলোচনার জন্য। গ্রামের পঞ্চায়েত প্রধান মতিন সাহেব এবং অন্যান্য মুরব্বীরা বসে আছেন। তাদের মুখোমুখি বসে আছেন ফাহাদের বাবা আকমল সাহেব এবং তানিয়ার বাবা জহিরুল সাহেব। বাড়ির ভেতরে থমথমে পরিবেশ। দেখেন মাই সাহেবেরা, যা হওয়ার তা তো হইয়াই গেছে। এখন আর চোখের পানি ফালাইয়া লাভ নাই। এখন আমাদের ভাবতে হইব সামনের দিন লইয়া, বিশেষ করে তানিয়া মাটার কথা। আমি তো কিছুই ভাবতে পারছি না মতিন সাহেব। একদিকে আমার মেয়ের শোক, অন্যদিকে আর এক মেয়ের ভবিষ্যৎ। আমার মাথা কাজ করতেছে না। তোমার মাথা কাজ না করলেও সমাজের মাথা কিন্তু বইসা নাই জাহিদ। গ্রামের মানুষই তা কথা কইতেছে। কেউ কইতেছে মায়াডার পা অলক্ষী, আবার কেউ কইতেছে এই দুই পরিবারের অশুভ। আমার কানেও এইসব কথা এসেছে। আমার তো লজ্জায় অপমানে মইরা যাইতে ইচ্ছা করতেছে। আমার বড় ছেলেটা চইলা গেল, আর মানুষ এখন এইসব কথা বন্ধ করার একটাই পথ আছে আকমল, একটাই সমাধান। যেই সমাধানটা হয়তো তোমার পোলা আর জহিরের মাইয়া মরণের আগে নিজেরাই দিয়া গেছে। মতিন সাহেবের এই কথায় জহির সাহেব এবং আকমল সাহেব দুজনেই চমকে ওঠেন। আপনি কি বলতে চাইছেন? আমি এই কথাই কইতাছি। যা হন গ্রামের সব মানুষ ভাবতাছে সমীমা তো মরার আগে তার বইনের হাতটা ফাহাদ বাবার হাতেই দিয়া গেছিল, আর রাহাত বাবাও নাকি ইশারায় সায় দিছিল। তাইলে আমরা কেন তাদের শেষ ইচ্ছাটা পূরণ করুম না? যদি ফাহাদ আর তানিয়ার বিয়েটা হইয়া যায়, তাহলে দুই পরিবারের সম্মানও বাঁচে, সম্পর্কটাও টিকে থাকে, আর মানুষের মুখও বন্ধ হইয়া আইব। এই প্রস্তাবটা যেন ঘরের ভেতরে থমথমে বাতাস এক বিস্ফোরণ ঘটায়। ঘরের ভিতরে তানিয়া, তার মা এবং ফাহাদের মা জানালার পাশ থেকে বাইরের সব কথা শুনছিলেন। বিয়ের প্রস্তাবটা শোনার সাথে সাথেই তানিয়া যেন জ্বলে ওঠে। অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? তানিয়া দৌড়ে ঘর থেকে বেরিয়ে উঠোনে সবার সামনে এসে দাঁড়ায়। তার চোখ দুটোর আগে অপমানে কষ্টে লাল হয়ে আছে। আপনারা কোন সাহসে এই কথাটা উচ্চারণ করলেন? আমার আপু মারা গেছে মাত্র 7 দিন হলো, তার কবরের মাটি এখনো শুকায়নি, আর আপনারা আমার বিয়ের কথা ভাবছেন? আপনাদের কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? মারে, তুমি রাগ করতেছ? আমরা তো তোমার ভালো লেগেই কইতাছি। আমার ভালো? কোনটা আমার ভালো? যার সাথে আমি 2 দিন আগেও ঝগড়া করেছি, খুনসুটি করেছি, তাকে আমি আমার স্বামীর জায়গায় কল্পনা করব? কিভাবে? আপনারা কি আমাকে মানুষ ভাবেন নাকি খেলার পুতুল? তানিয়া মা, শান্ত হও। মুরব্বীদের সামনে এভাবে কথা বলে না। কিভাবে কথা বলবো আম্মু? তোমরাও কি এটাই চাও? তোমরাও চাও আমি আমার মৃত বোনের ভালোবাসার করুণা নিয়ে সারা জীবন বেঁচে থাকি? লোকে বলবে, আহা বেচারি, বোনটা মরে গিয়ে ওর একটা গতি করে দিয়ে গেল। আমি এই করুণা নিয়ে বাঁচতে পারবো না। আমি কোনো করুণার পাত্রী নই। তানিয়ার প্রতিটি কথা যেন একটি চাবুকের মতো সবাইকে আঘাত করছিল। মা, আমরা তোকে করুণা করছি না, আমরা শুধু তোর ভবিষ্যৎটা সুরক্ষিত করতে চাইছি। সুমি তো এটাই চেয়েছিল। আপু তখন হুঁশে ছিল না। ও কি বলেছে না বলেছে সেটার উপর ভিত্তি করে তোমরা আমার পুরো জীবনটা নষ্ট করে দিতে পারো না। আমি ফাহাদকে বিয়ে করব না, কোনো দিনও না। দরকার হলে আমি সারা জীবন একা থাকবো, তবু এই বিয়ে আমি করব না। ঠিক তখনই ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে ফাহাদ। সে এতক্ষণ চুপ করে সব শুনছিল,
তার মুখটা ভাবলেশীন, কিন্তু চোখ দুটো গভীর কষ্টে নিমজ্জিত। সবার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, তানিয়া ঠিকই বলেছে। ফাহাদের এই কথাই সবাই, বিশেষ করে তানিয়া, চমকে তার দিকে তাকায়। এই বিয়েটা হওয়া সম্ভব নয়। আপনারা সবাই আমাদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করছেন। ভাইয়া আর ভাবির মৃত্যুর শোকটা কাটিয়ে ওঠার আগেই আপনারা আমাদের আরেকটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন। তানিয়া আমার ভাবির বোন, সেই সম্পর্কটাকে আমি অসম্মান করতে পারবো না। আরও জোর করে কোনো সম্পর্ক মেনে নেওয়ার মতো মেয়ে নয়। ফাহাদ, তুই মুরব্বীদের মুখের উপর কথা বলছিস। আমি মুখের উপর কথা বলছি না আব্বু, আমি শুধু সত্যিটা বলছি। আপনারা আমাদের দুই পরিবারের সম্মান বাঁচানোর কথা ভাবছেন, কিন্তু একবারও কি আমাদের দুজনের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করেছেন? এই বিয়েটা হলে আমরা দুজনেই সারা জীবন একটা অপরাধ বোধে ভুগবো। আমি পারবো না আমার ভাইয়ের জায়গায় দাঁড়াতে, আর তানিয়াও পারবে না ওর বোনের জায়গায় আমাকে মেনে নিতে। এই প্রথম তুমি একটা কাজের কথা বললে। তানিয়া এবং ফাহাদ দুজনেই বিয়ের প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে, যা এই দুই পরিবার এবং গ্রামের মুরব্বীদের এক গভীর চিন্তায় ফেলে দিয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সেই আলোচনার কিছুক্ষণ পর ফাহাদের বাড়ির পরিবেশ থমথমে। মুরব্বীরা চলে গেছেন, কিন্তু যাওয়ার আগে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে গেছেন। এই বিয়েটা হওয়াই দুই পরিবারের জন্য মঙ্গলজনক। তানিয়া রাগে দুঃখে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। ফাহাদ বাড়ির পেছনের তার প্রিয় জায়গা পুকুর ঘাটে একা বসে আছে। ফাহাদের কানে বাজছে তানিয়ার বলা কথাগুলো। আমি এই করোনা নিয়ে বাঁচতে পারবো না। সে এক ভয়ঙ্কর মানসিক দ্বন্দ্বে ভুগছে। ঠিক তখনই তার বাবা আকমল সাহেব তার পাশে এসে বসেন। কিরে বাবা, একা একা কি ভাবতেছিস? কিছু না আব্বু। আমি জানি তোর মনের উপর দিয়ে কি ঝড় চাইতেছে। একদিকে তোর ভাইয়ের শোক, আরেকদিকে এই কঠিন বাস্তবতা। আমি আর তোর মা তোরে কোনো জোর করবো না। তোর জীবন সিদ্ধান্ত তো তোরই থাকবো। কিন্তু আব্বু, তোমরা তো চাও এই বিয়েটা হোক। চাই বাবা, চাই, কারণ আমি তোর ভাইয়ের সেই ইচ্ছাটারে অসম্মান করতে পারবো না। চাই কারণ আমি চাই না জহির ভাইয়ার মাইয়াটার নামে সমাজে কোনো কথা উঠুক। কিন্তু তোর অমতে তো আমি কিছুই করতে পারি না। তুই যদি রাজি না থাকস, আমি আজই ওনা করে লই আর হাঁকা সইলা যাবো। গ্রামের মানুষটাই আমি একলাই সামলামো। বাবার এই কথাই ফাহাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে বুঝতে পারে তার একটা না তার বাবাকে কতটা একা আর অসহায় করে দেবে। এদিকে তানিয়া বিছানায় বসে কাঁদছে। তার বাবা জহির সাহেব ঘরে প্রবেশ করেন। জহির সাহেব মেয়ের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলেন, আমার উপর রাগ করেছিস তাই না মা? আসো আব্বু। রাগ না আব্বু, কষ্ট পেয়েছি। তুমিও চাও আমি এমন একটা বিয়ে করি যার কোনো ভবিষ্যৎ নেই? তুমিও চাও আমি সারা জীবন একটা অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকি? না মা, আমি শুধু চেয়েছি তোর আপুর শেষ ইচ্ছা রাখতে। আর আমি ভয় পেয়েছিলাম মা, সমাজের ভয়। তুই তো জানিস আমি সারা জীবন সম্মান নিয়ে বাঁচতে চেয়েছি। তোর নামে যখন মানুষ আজেবাজে কথা বলছিল, আমি সহ্য করতে পারছিলাম না। তাহলে তুমি আমাকে নিয়ে ঢাকা চলো আব্বু। আমরা এই গ্রাম থেকেই চলে যাই, তাহলে তো আর কেউ কিছু বলতে পারবে না। যেতে তো চাইছি মা, কিন্তু তোর আপুর আত্মা কি শান্তি পাবে? ও তো যাওয়ার আগেই তোকে ফাঁদে হাতে দিয়ে গেল। হয়তো এর মধ্যেই কোনো মঙ্গল লুকিয়ে আছে, যা আমরা এখন বুঝতে পারছি না। বাবার অসহায় মুখটা আর বোনের শেষ ইচ্ছের কথা এই দুইয়ের মাঝে পড়ে তানিয়া বিদ্রোহটা যেন ধীরে ধীরে দুর্বল হয়ে আসতে থাকে। সেদিন সন্ধ্যায় ফাহাদ তানিয়ার থাকার ঘরের সামনে এসে দাঁড়ায়। সে দরজায় নক করতে গিয়েও থেমে যায়। সে শুনতে পায় ভেতরে তানিয়া তার মায়ের সাথে কথা বলছে। আমি কি করব আম্মু? আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে আমার জীবন, আমার স্বপ্ন, আরেকদিকে আপুর শেষ ইচ্ছে, আব্বুর সম্মান। ফাহাদ, ও তো নিজেও এই বিয়েটা করতে চায় না। ও তো সবার সামনেই না করে দিয়েছে। তাহলে আমি কোন সাহসে হ্যাঁ বলবো? যে ছেলেটা তোর সম্মান বাঁচানোর জন্য মুরব্বীদের সামনে না বলতে পারে, সে তোর অসম্মান কোনো দিনও করবে না মা।
তুই একবার ভেবে দেখ। ভেতরের এই কথাগুলো শোনার পর ফাদার সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। সে বুঝতে পারে তার একটা সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। সে ধীর পায়ে তানিয়ার বাবা জয় সাহেবের ঘরের দিকে এগিয়ে যায়। আঙ্কেল, ভেতরে আসতে পারি? আসো বাবা। আঙ্কেল, আমি এই বিয়েতে রাজি। কিন্তু বাবা, তুমি তো কিছুক্ষণ আগেই। তখন আমি শুধু নিজের কথা ভেবেছিলাম আঙ্কেল, আমার কষ্টের কথা, আমার দ্বিধার কথা। কিন্তু আমি এখন বুঝতে পারছি এই সিদ্ধান্তের সাথে শুধু আমার জীবন নয়, আরও অনেকগুলো মানুষের সম্মান আর আবেগ জড়িয়ে আছে। আমার মৃত ভাইয়ের শেষ সম্মতি জড়িয়ে আছে। আমি জানি এই বিয়েটা স্বাভাবিক নয়। আমি জানি তানিয়া আমাকে তার স্বামী হিসাবে হয়তো কোনো দিনও মন থেকে মেনে নিতে পারবে না। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আঙ্কেল, আমি আপনার মেয়ের কোনো অসম্মান হতে দেব না। আমি ওকে কোনো দিনও ওর বোনের শেষ ইচ্ছের এই সম্পর্কের বোঝাটা বইতে দেব না। ও আমার কাছে শুধু ভাবির বোন হিসেবেই থাকবে না, থাকবে আমার দায়িত্ব হিসেবে। আমি ওর সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। ফাদের এই আশঙ্কিক সিদ্ধান্তে জয় সাহেব হতবাক হয়ে যান। ফাদ জয় সাহেবের পায়ের কাছে বসে পড়ে। ফাদের এই পরিণত আচরণ, তার এই আত্মত্যাগ দেখে জয় সাহেবের চোখ দুটো পানিতে ভরে ওঠে। তিনি ফাদকে বুকে জড়িয়ে ধরেন। সেদিন রাতে বাড়ির উঠোনে কোনো আয়োজন নেই, কোনো উৎসব নেই, শুধু দুই পরিবারের সদস্যরা এবং গ্রামের কাজী সাহেব উপস্থিত। এক শোক ঘন থমথমে পরিবেশে ফাদ এবং তানিয়ার বিয়ের কাজ সম্পূর্ণ হচ্ছে। তানিয়াকে তার মা ধরে নিয়ে এসে ফাহাদের পাশে বসিয়েছেন। তানিয়া পরনে একটা সাধারণ শাড়ি, তার মুখটা অন্যায় ঢাকা, তার শরীরটা নিঃশব্দে কাঁপছে। তানিয়া কোনো উত্তর দেয় না, সে শুধু কান্না করছে। সালমা বেগম মেয়ের কানে ফিসফিস করে বলেন, মা প্লিজ আর না করিস না। তোর আব্বুর মুখের দিকে তাকা, ফাহাদের আত্মত্যাগের দিকে তাকা। তানিয়া একবার ঘোমটার ভেতর দিয়ে ফাহাদের দিকে তাকায়। ফাহাদও তার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো আনন্দ নেই, আছে শুধু এক গভীর কষ্ট আর একরাশ দায়িত্ববোধের প্রতিজ্ঞা। সেই চোখ দুটো দেখেই হয়তো তানিয়ার সব বিদ্রোহ, সব জেদ এক মুহূর্তে শেষ হয়ে যায়। সে চোখ বন্ধ করে ফেলে। তার মৃত বোনের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সেই ভাঙ্গা অস্পষ্ট গলায় কান্নার ভেতর দিয়েই তিনবার উচ্চারণ করে, কবুল, কবুল, কবুল। তাদের বিয়েটা সম্পূর্ণ হয়, কিন্তু সেখানে কোনো উলুধ্বনি হয় না, কোনো মিষ্টি মুখ হয় না। তাকে শুধু দুটো পরিবারের দীর্ঘশ্বাস আর দুটি তরুণ তরুণীর কাঁধে চাপিয়ে দেওয়া এক কঠিন অপ্রত্যাশিত সম্পর্কের বোঝা। বাসরাত। ফাদের ঘর, যা এখন তাদের দুজনের। ঘরটা সাদামাটা ভাবে সাজানো, নেই কোনো ফুল, নেই কোনো উৎসবের আমেজ। তানিয়া খাটের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে, তার পরনে বিয়ের শাড়ি। ফাদ ঘরের অন্য প্রান্তে জানালার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে এক অসহনীয় ভারী নীরবতা। তানিয়া অনেকক্ষণ চুপ করে থাকার পর খুব মৃদু গলায় বলে, আপনি মানে তুমি সারা রাত কি ওখানেই দাঁড়িয়ে থাকবে? আমার ঘুম আসছে না। আমারও আসছে না, কিন্তু এভাবে দাঁড়িয়ে না থেকে বসতে তো পারো। ফাদ ঘুরে এসে খাটের কাছে রাখা চেয়ারটায় বসে। সে তানিয়ার দিকে তাকাচ্ছে না, তার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। দেখো, আমি জানি এই পরিস্থিতিটা আমাদের দুজনের জন্যই খুব কঠিন। আমি চাই না তুমি কোনো চাপের মধ্যে থাকো। তুমি যদি এই বিয়েটা তো হয়ে গেছে তানিয়া, এখন আর এসব কথা বলে লাভ নেই। তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো। আর তুমি? আমি আছি। আমার যখন ঘুম পাবে আমি ঘুমিয়ে পড়বো। ফাহাদের এই আবেগহীন দূরত্বের আচরণ তানিয়ার বুকটা কাটার মতো বিধে। সে আর কোনো কথা না বলে নীরবে শুয়ে পড়ে। তবে তার চোখে ঘুম আসে না। সে অনুভব করতে পারে ফাদ চেয়ারেই বসে আছে। একসময় ভোরের দিকে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখে ফাদ ঘরে নেই। তার ঘরে মেঝেতে একটা চাদর আর বালিশ পাতা। সে বুঝতে পারে ফাদ রাতে মেঝেতে ঘুমিয়েছিল। দূরত্বের মাঝেই এক সপ্তাহ কেটে যায়। তারা এখনও গ্রামেই আছে। 40 দিন পার না হওয়া পর্যন্ত তাদের ঢাকা ফেরা হবে না। এই এক সপ্তাহে তাদের মধ্যে সম্পর্কটা আরও বেশি শিথিল হয়ে উঠেছে। দুপুরবেলা তানিয়া অড্রপ থেকে কাপড় বের করতে করতে বলে, আমার কাপড়গুলো সব ময়লা হয়ে গেছে, ধুতে হবে। ফাদ বই পড়ছিল। বই থেকে মুখ না তুলেই বলে, কাজের বুয়াকে বলো ধুয়ে দেবে। এখানে তো আমি কাজের বুয়াকে চিনি না, তুমি একটু ডেকে দেবে?
আমিও চিনি না। মানে কি? এটা তোমার বাড়ি আর তুমি কাজের লোককে চেনো না? দেখো তানিয়া, এই বাড়ির সব কিছু আমার ভাইয়া দেখতো। আমি শুধু পড়ালেখা নিয়েই থাকতাম। কাকে ডাকতে হবে, কোথায় কি আছে, আমি তার কিছুই জানি না। তুই বরং আম্মুকে জিজ্ঞেস করো। ঠিক আছে। তানিয়া ঘর থেকে বেরিয়ে যেতেই ফাহাদের মা আমিনা বেগম ঘরে প্রবেশ করেন। কি রে ফাহাদ, তুই নাকি বৌমাকে চিনিস না বলে দিয়েছিস? আম্মু, আমি তো সত্যি কথাই বলেছি। চুপ কর, সত্যি কথা বলেছিস। ও এই বাড়ির নতুন বউ, ও কাকে চেনে শুনি? তোর উচিত ছিল ওকে সাথে করে নিয়ে গিয়ে সবকিছু চিনিয়ে দেওয়া। আমি তোদের দুজনের এই দূরত্বটা কিন্তু খেয়াল করেছি ফাহাদ। তোরা কি এখনো মন থেকে এই সম্পর্কটা মেনে নিতে পারিসনি? দেখ বাবা, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন তোরা যদি এভাবে মুখ ঘুরিয়ে থাকিস তাহলে তোদের মৃত ভাই ভাবির আত্মা শান্তি পাবে না। তানিয়া মা তোকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছে, আমি দেখতে পাচ্ছি। তুইও একটু চেষ্টা কর বাবা। সেদিন সন্ধ্যায় পুকুর ঘাট। তানিয়া একা বসে আছে, তার খুব কান্না পাচ্ছে। সে বুঝতে পারছে না জীবনটা তার কোন দিকে যাচ্ছে। ফাহাদ তাকে কেন এভাবে এড়িয়ে চলছে? আমি কি এতই খারাপ? ও কি আমাকে করুণা করে বিয়েটা করেছে শুধু দায়িত্ব পালনের জন্য? ও কি একবারও আমার সাথে সহজভাবে কথা বলতে পারে না? আমি তো এখন ওর বউ। ঠিক তখনই সেখানে ফাহাদ আসে। এখানে একা একা বসে আছো কেন? সন্ধ্যা হয়ে গেছে, ঘরে চলো। আমার ইচ্ছে করছে না। কেন? তুমি আমার সাথে এমন ব্যবহার করেছো কেন ফাহাদ? আমি তোমার কি এমন ক্ষতি করেছি? আমি তো এই বিয়েটা করতে চাইনি। তোমরা সবাই মিলে আমাকে জোর করেছো। আর এখন তুমি আমার সাথে কথা বলো না, আমাকে এড়িয়ে চলো। আমার কি কোনো সম্মান নেই? আমার কি কোনো অনুভূতি নেই? আমি তোমাকে এড়িয়ে চলি না তানিয়া। তাহলে তুমি রাতে মেঝেতে ঘুমাও কেন? তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো না কেন? তুমি আমাকে দেখলেই অন্যদিকে চলে যাও কেন? বলো, উত্তর দাও। কারণ আমি যখনই তোমার দিকে তাকাই আমার ভাবির মুখটা মনে পড়ে যায়। কারণ আমি যখনই তোমার সাথে কথা বলতে যাই আমার মনে হয় আমি আমার ভাবির সাথে কথা বলছি। আমি এখনো তোমাকে আমার বউ হিসেবে ভাবতে পারছি না তানিয়া। আমার শুধু মনে হয় আমি আমার ভাইয়ের জায়গায় দাঁড়িয়ে গেছি। এই অপরাধ বোধটা আমাকে প্রতি মুহূর্তে কুরে করে খাচ্ছে। ফাহাদের এই স্বীকারোক্তি শুনে তানিয়া স্তব্ধ হয়ে যায়। সে এতদিন যা ভাবছিল তা তো ঠিক নয়। ফাহাদ তাকে ঘৃণা করে না, সে আসলে এক গভীর মানসিক দ্বন্দ্বে ভুগছে। তাহলে তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে কেন? কারণ আমি তোমার কোনো অসম্মান হতে দিতে চাইনি। কারণ আমি ভাইয়ার শেষ ইচ্ছাটাকে অসম্মান করতে পারিনি। আমি ভেবেছিলাম আমি হয়তো পারবো, আমি হয়তো দায়িত্বটা পালন করতে পারবো, কিন্তু আমি পারছি না তানিয়া, আমি সত্যিই পারছি না। তাহলে এখন কি হবে? আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি? আমি জানি না। হয়তো সময় সব কিছু ঠিক করে দেবে, অথবা হয়তো কোনো দিনই কিছু ঠিক হবে না বলেই আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। পুকুর ঘাট ছেড়ে চলে আসি। তানিয়া একা বসে আছে। আমার এই আচরণ তাকে কষ্ট দিলেও আজ সে প্রথমবার আমার ভেতরের যন্ত্রণাটা বুঝতে পারে। সে ভাবে আমি তাকে করুণা করে বিয়েটা করিনি, বরং আমি এক বিশাল আত্মত্যাগ করেছি। এই উপলব্ধিটা তানিয়ার মনকে আমার প্রতি আরও বেশি সহানুভূতিশীল করে তোলে। সে সিদ্ধান্ত নেয় সে অপেক্ষা করবে, সে আমার এই কষ্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এভাবে 40 দিন ঘনিয়ে আসছে। তানিয়া এখনও গ্রামেই আছে। সে ধীরে ধীরে বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ফাহাদ তার সাথে দূরত্ব রাখলেও আগের মতো আর রুট ব্যবহার করে না। ফাহাদের বাড়ির রান্নাঘর, সকালবেলা। বৌমা, তুমি এখানে কি করছো? যাও ঘরে গিয়ে বসো, আমি নাস্তা বানাচ্ছি। না মা, আমি একটু চেষ্টা করে দেখি। প্রতিদিন তো আপনার উপর দিয়েই সব যায়। আজ আমি রুটি বানাবো। আমি শিখে যাব। ফাহাদের এক চাচাতো বোন রিনা বলে। তানিয়া আটা মাখতে শুরু করে, কিন্তু কিছুতেই ঠিকমতো হচ্ছিল না। তার এই আনাড়িপনা দেখে রান্নাঘরে উপস্থিত চাচাতো বোনেরা নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করে দেয়। এই কথায় তানিয়ার মুখটা অপমানে ছোট হয়ে যায়। সে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় পড়ে। ঠিক তখনই রান্নাঘরে প্রবেশ করে ফাহাদ। চাচি, আপনি কি কিছু বললেন? ফাহাদের অপ্রত্যাশিত আগমনে এবং তার কঠিন কণ্ঠস্বরে রান্নাঘরের সবাই চুপ হয়ে যায়। তানিয়া শহরের মেয়ে হতে পারে, কিন্তু ও চেষ্টা তো করছে। ও তো আপনাদের মতো জন্ম থেকে এসব কাজে অভ্যস্ত নয়। ওকে সাহায্য করার বদলে আপনারা ওকে নিয়ে হাসাহাসি করছেন। এটা কি ঠিক? যে মজায় অন্য একজন কষ্ট পায় সেটাকে মজা বলে না রিনা।
তাকে বলে অপমান। আর মনে রাখবি, ও এখন এই বাড়ির বউ, আমার স্ত্রী। ওর সম্মান মানে আমার সম্মান। এরপরও যদি আমি শুনি ওকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলেছে, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ফাহাদের এমন রণমূর্তি বাড়ির কেউ আগে কখনো দেখেনি। সবাই ভয়ে চুপ হয়ে যায়। ফাহাদ এবার তানিয়ার দিকে ফেরে। তোমার এসব করার কোনো দরকার নেই তানিয়া, চলো এখান থেকে। না, আমি এখানেই থাকবো, আর আমি আজ রুটি বানানো শিখেই ছাড়বো। তানিয়ার এই জেদ দেখে ফাহাদের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে সাহায্য করছি। ফাহাদ লুঙ্গিটা মালকোচা মেরে তানিয়ার পাশে বসে এবং তাকে খুব যত্ন করে আটা মাখতে শেখাতে শুরু করে। রান্নাঘরের বাকি সদস্যরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তাদের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হতে থাকে, যা কোনো খুনসুটি বা ঝগড়া নয়, বরং একে অপরের প্রতি সমান ও নির্ভরতার। এভাবে 40 দিনের আগের রাত, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। তানিয়া তার মৃত বোনের ঘরটা গোছাচ্ছে। রাত এবং সুমি বিয়ের পর এই ঘরেই ছিল। ঘরের সব কিছু এখনও আগের মতোই আছে। তানিয়ার মনটা খুব খারাপ। ঘর গোছাতে গোছাতে তানিয়া তার বোনের পুরনো একটা ট্রাঙ্ক খোলে। ভেতরে সুমির বিয়ের শাড়ি, গহনা আর কিছু ব্যক্তিগত জিনিস। ট্যাঙ্কের এক কোণে সে একটা ছোট্ট ডিজিটাল ভয়েস রেকর্ডার খুঁজে পায়। কৌতূহলবশত সে রেকর্ডারটা অন করে। রেকর্ডারটা অন করতে তার মৃত বোনের কণ্ঠস্বর ভেসে ওঠে। ভয়েসটা হয়তো দুর্ঘটনার আগের দিনে রেকর্ড করা। জানি না এই ভয়েস নোটটা তুই কোনোদিন শুনবি কি না। হয়তো শুনবি, হয়তো না। যদি শুনিস তাহলে বুঝবি আমি হয়তো তোর আশেপাশে আর নেই। কি নটিকে শোনাচ্ছে, তাই না? আসলে তো কি কিছু বলার ছিল। আজ কেন জানি আমার মন বলছে এই রেকর্ডটা করতে, যা আমি কোনোদিনও মুখে বলতে পারিনি। তানিয়া কাঁপা কাঁপা হাতে রেকর্ডারটা ধরে রাখে। তুই তো আমার ছোট বোন, কিন্তু তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তুই খুবই চঞ্চল, খুব জেদি, খুব আধুনিক। আর আমি সবসময় তোর জন্য ভয় পেতাম। ভাবতাম কোনো ছেলে তোর এই পাগলামিগুলো সহ্য করবে, খেয়ে তোকে আমার মতো করে বুঝবে। কিন্তু বিয়ের পর এখানে এসে আমি একজনকে পেয়েছি, তানিয়া, ফাহাদকে। ও রাহাদের ছোট ভাই, কিন্তু ও ছেলেটা বড্ড অন্যরকম। বাইরে থেকে দেখতেই রসিক, দুষ্টু, কিন্তু এর ভেতরটা অসম্ভব গভীর। ও যেভাবে ওর পরিবারকে ভালোবাসে, ওর ভাইকে সম্মান করে, ওর মায়ের যত্ন নেয়, আমি মুগ্ধ হয়ে দেখি। আমার কেন যেন মনে হয় তোর এই শহরে জেদি মনটাকে শান্ত করার জন্য ফাদের মতো এমন একজন মাটির কাছাকাছি থাকা মানুষই দরকার। তুই হয়তো শুনলে আমাকে মারতে আসবে, কিন্তু আমি এখানে আসার পর থেকে আল্লাহর কাছে একটাই দেওয়া করি, যেন তোর বরটা ফাহাদের মতোই হয়, যে তোর সব রাগ, সব জেদ হাসি মুখে মেনে নিবে, আর তোকে রানীর মতো করে রাখবে। ওদেরকে এখনও বেআইন বলে ডাকে, তাই না? কিন্তু আমি ওর চোখে তোর জন্য অন্য কিছু দেখেছি, তাই না? এমন কিছু যা হয়তো নিজেও জানে না, অথবা জেনেও প্রকাশ করতে ভয় পায়। তুই যদি কোনোদিনও সুযোগ পাস, ছেলেটাকে একটু বোঝার চেষ্টা করিস। আমার মন বলছে ও তোকে কোনোদিনও কষ্ট দেবে না। ভয়েস নোটটা এখানেই শেষ হয়ে যায়। তানিয়া রেকর্ডারটা বুকে জড়িয়ে ধরে কান্নে ভেঙে পড়ে। তার মন থেকে সব দ্বিধা, সব প্রশ্ন, সব অভিযোগ এক মুহূর্তে দূর হয়ে যায়। সে বুঝতে পারে এই বিয়েটা কোনো দুর্ঘটনা বা করুণা নয়, এটা কোনো সামাজিক চাপও নয়। এটা ছিল তার বোনের রেখে যাওয়া শেষ আশীর্বাদ, শেষ স্বপ্ন। সেই রাতে বাড়ির পেছনে পুকুর ঘাট ফাহাদ একা একা বসে আছে। কাল 40, তারপরে তানিয়াকে নিয়ে তার ঢাকায় ফেরার কথা। তার মনটা খুব ভারাক্লান্ত। সে বুঝতে পারছে না এই সম্পর্কটাকে সে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। ঠিক তখনই তানিয়া তার পাশে এসে বসে। ফাহাদ চমকে তাকায়। শহর শহর আমার আর ভালো লাগে না ফাহাদ, আমার এই গ্রামটাই এখন বেশি ভালো লাগে। মানে আমি ঢাকা ফিরে যেতে চাই না। আমি এখানেই তোমার সাথে, তোমার পরিবারের সাথে থাকতে চাই। তুমি কি আমাকে থাকতে দেবে ফাহাদ, তোমার স্ত্রী হিসাবে? তানিয়ার মুখে স্ত্রীর শব্দটা শুনে ফাহাদ অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ফাহাদের হাতটা ধরে বলে, আমি জানি তোমার জন্য এটা খুবই কঠিন, কিন্তু আমি চেষ্টা করতে চাই ফাহাদ। আমরা দুজন মিলে ভাইয়া আর আপুর স্বপ্নটাকে সত্যি করতে চাই। আমরা কি পারি না এই সুখটাকে আমাদের সম্পর্কের শক্তিতে পরিণত করতে?
ফাদ কোনো উত্তর দেয় না, সে শুধু তানিয়ার ভেজা চোখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখে সে আজ দেখতে পায় আত্মসমর্পণ, বিশ্বাস আর একরাশ ভালোবাসা। সে আলতো করে তানিয়ার হাতটা আরও শক্ত করে ধরে, যা ছিল তার নীরব সম্মতি। তারা দুজনেই বুঝতে পারে তাদের কাটার মুকুট পরা জীবনটা হয়তো এবার ভালোবাসার ফুলে ভরে উঠতে চলেছে। 40 অনুষ্ঠানের 1 মাস পর ফাদ এবং তানিয়া এখন ঢাকায়। ফাদদের ভার্সিটির কাছে একটা ছোট্ট বাসা ভাড়া উঠেছে। ফাদদের ভার্সিটির কাছে একটি ছোট্ট ভাড়া বাসায় উঠেছে। গ্রামের বাড়ি থেকে দূরে এই নতুন শহরে, নতুন পরিবেশে তারা একে অপরকে নতুন করে চেনার সুযোগ পাচ্ছে। সন্ধ্যাবেলা উফ, যা ধকল গেল আজ। প্রেজেন্টেশনটা কোনো মতে শেষ করতে পেরেছি। তানিয়া 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসে বলে, আমি জানতাম তুমি পারবে। নাও, এটা খেয়ে নাও, দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমার সব ক্লান্তি তো তোমাকে দেখলেই দূর হয়ে যায় তানিয়া। তুমি হলে আমার ক্লান্তি নাশক টনিক। তাহলে তো এই টনিকের দাম বাড়াতে হয়। এখন থেকে প্রতি গ্লাস শরবতের জন্য তোমাকে আমার একটা করে কবিতা শোনাতে হবে। কবিতা? আমি আর কবিতা? তুমি তো জানো আমি ওসব পারি না। পারতে হবে, আমার বর বলে কথা, তাকে তো একটু কবি কবি ভাব ধরতেই হবে। আচ্ছা শোনো, আসমা ফোন করেছিলেন। উনি বলেছিলেন গ্রামের বাড়িতে নাকি নতুন ধান উঠেছে। উনি আমাদের দুজনকে কয়েকদিনের জন্য যেতে বলেছেন। যাবে তুমি? তোমার তো আবার গ্রামের গোবরের গন্ধ সহ্য হয় না। এখন হয়, এখন আমার ওই মাটির গন্ধটাই পৃথিবীর সেরা পারফিউমের মতো মনে হয়, কারণ ওই মাটির সাথেই তো আমার ভালোবাসার মানুষটার শেকড় জড়িয়ে আছে। ফাদ মুগ্ধ হয়ে তানিয়ার দিকে তাকিয়ে থাকে। এই 1 মাসে মেয়েটা কতটা বদলে গেছে। তার শহুরে অহংকার, তার চঞ্চলতা সব কিছু আছে, কিন্তু তার সাথে যোগ হয়েছে এক গভীর মায়া আর বোঝাপড়া। কয়েকদিন পর গ্রামের বাড়িতে তারা আসে। নবান্নের উৎসব চলছে, পুরো বাড়ি আনন্দমুখর। ফাদার তানিয়া এখন আর শোকাহত দ্বিধাগ্রস্ত দম্পতি নয়। তার এখন বাড়ির সবার চোখের মনি। বাড়ির উঠোনে রাতের বেলা উঠোনে বাউল গানের আসর বসেছে। ফাদার তানিয়া সবার থেকে একটু দূরে পুকুর ঘাটের সিঁড়িতে বসে আছে। পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। তোমার কি মনে আছে তানিয়া, ঠিক এই জায়গাটাতে আমরা বিয়ের পর প্রথমবার কথা বলেছিলাম? মনে থাকবে না? তুমি তো সেদিন আমাকে প্রায় কাঁদিয়েই ছেড়েছিলে। এমন ভাব করছিলে যেন আমাকে বিয়ে করে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছো। ভুল তো আমি সত্যিই করেছিলাম। তোমাকে বুঝতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। এখন তো আর দেরি হয়নি, এখন তো আমাদের সামনে পুরো জীবনটা পড়ে আছে। আচ্ছা ফাহাদ, বলো। আমরা কি ভাইয়া আর আপুর স্বপ্নটা সত্যি করতে পেরেছি? আমার তো মনে হয় পেরেছি। ওরা তো এটাই চেয়েছিল, তাই না? আমরা যেন একসাথে থাকি, সুখী হই। আমরা তো সুখী, তাই না তানিয়া? অনেক অনেক সুখী। তার দুজন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। চাঁদের আলোয় পুকুরের পানি চিকচিক করছে। একটা কথা বলবো? তোমাকে আজ শাড়িতে যা সুন্দর লাগছে না, মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। হয়েছে, আর পাম দিতে হবে না। চলো এবার ঘরে চলো, অনেক রাত হয়েছে। ফাদর তানিয়ার ঘরে আসে। ঘরটা হালকা নীল আলোয় সাজানো। খাটের পাশে রাখা ফুলদানিতে একগুচ্ছ বেলি ফুল, যার মিষ্টি গন্ধে ঘরটা ভরে আছে। তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে তার গহনা খুলছে। ফাদ পেছন থেকে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে তানিয়ার কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলে, আজ তোমাকে দেখে আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ছে। কোন প্রথম দিন? সেই যেদিন তুমি প্রথম আমাদের বাড়ি এসেছিলে। কাদা মাখা পা, রাগী মুখ, কিন্তু কি যে সুন্দর লাগছিল তোমাকে। তাই? আর আজ তুমি তার চেয়েও 1000 গুণ বেশি সুন্দর, কারণ আজ তোমার চোখে কোনো রাগ নেই, আছে শুধু ভালোবাসা। ফাহাদার কোনো কথা না বলে তানিয়ার ঠোঁটে আলতো করে চুমু খায়। তানিয়াও তার ভালোবাসায় সাড়া দেয়। তাদের এই চুমুটা ছিল তাদের সব কষ্ট, সব শোক, সব দ্বিধাকে পেছনে ফেলে আসার এক মিষ্টি সেলিব্রেশন। কিছুক্ষণ পর তানিয়া হাঁপাতে হাঁপাতে বলে, ফাহাদ, বলো বউ। আজ রাতে তুমি আর মেঝেতে ঘুমাবে না। তুমি যদি ঘুমাতে দাও তাহলে তো। তানিয়া ফাহাদের শার্টের কলারটা ধরে তাকে নিচের দিকে টেনে নিয়ে, আজ রাতে আমি তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করব না আমার বিআই সাহেব।